কিন্তু যখন শুভেন্দু অধিকারী দাদা যখন শপথ নিলেন, তারপর আমরা ভেবে গেলাম যে 2.0 যোগী আদিত্যনাথজি চলে এসেছেন। মমতা কি চূড়ানো খেত, যা ওর বুদ্ধি আসতো না যে আপনি আইপিসি সিআরপিসি যা শেষ হয়ে গেছে সেটা আপনি চালাচ্ছেন। ভারতীয় জনতা পার্টি যা জায়গা রাজ্য সরকার বানায় ওই জায়গায় এমপ্লয়মেন্টের জন্য সব থেকে আগে চেষ্টা করে। বাঙ্গালটা চেঞ্জ হবে, আর ওই দেখানোর জন্য না, ভিতর থেকে কাজ হয়ে 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 2 বছর পরে আপনি দেখবেন। তাহলে আনকাউন্টেবল মাদ্রাসা কেন খুললো? আপনি তো বুঝলেন না, আপনি তো বাঙালি, আমি তো বাঙালি নয়। আজকের পডকাস্ট এপিসোডে আমাদের সাথে এমন একজন রয়েছেন যিনি হয়তো সাম্প্রতিককালে মুসলিম সমাজের সবচেয়ে বিতর্কিত মহিলা হিসাবে সংবাদের শিরোনামে থাকেন। কেউ কেউ ওনাকে মুসলিম বিদ্বেষী বলেন, আবার কেউ কেউ ওনাকে মুসলিম সমাজের সংস্কারকও বলে থাকেন। কিন্তু তিনি আসলে ঠিক কেমন, সেই উত্তরই খুঁজব আজকের এই এপিসোডে। হয়তো আজকের কিছু প্রশ্ন ওনাকে বিব্রত করতে পারে, কিংবা কিছু প্রশ্ন বিতর্কিতও মনে হতে পারে। নমস্কার নাজিয়া ইমাম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। বলুন কেমন আছেন? বন্দে মাতরম, জয় মা কালী। খুব ভালো। বাঙ্গাল আসার পর তো আমি আরো 2 কেজি আমার ব্লাডটা, রক্তটা বেড়ে যায়। কেন? বাঙ্গাল থেকে আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। আমার বিয়ে এখানে হয়েছিল, আমার মা বাবা তো দিল্লির, কিন্তু আমার বিয়ে এখানে হয়েছিল। আর বিধবা হবার পরেও আমি আগে যা পড়াশোনা ছিল সব এখানেই করেছি। তাহলে একটা অ্যাটাচমেন্ট তো আছে। আমার নিজের চেম্বার আছে এখানে, নিজের ঘর আছে এখানে, কিন্তু কেউ থাকে না। আমিও বেশিক্ষণ তো দিল্লিতেই থাকি, ইউপিতে থাকি। পলিটিক্যাল কাজেই শুধু না, পার্সোনাল কাজেও আছে? না না, এখন তো পার্সোনাল কিছু থাকলো না আর তো জীবনকে মানে পলিটিক্যাল জন্যেই সমর্পিত করে দিলাম। আর কোর্টের ভিতরে তো অর্ধেক দিনটা বিতে যায়। তাহলে কোর্ট, লিগ্যাল মামলা আর পলিটিক্স, সেটাই সমর্পিত আমার জীবনটা। পার্সোনাল আর কিছু থাকলো না আমার জীবনে। নাজিয়া ইলাহি খান মানে এক ধরনের বিতর্ক। তো সমস্ত বিতর্ককে সরিয়ে রেখে কিছুটা পার্সোনাল কোশ্চেন করি, যে আপনার হঠাৎ রাজনীতিতে আসার কারণটা কি? মানে বিশেষ কোনো স্পেসিফিক কোনো কারণ আছে, নাকি কোন বয়স থেকে সেটা শুরু হয়েছিল? ছোটবেলা থেকে আমার মনে একটা চিন্তা ছিল, কেন তালাক হয়, কেন হালালা হয়, কেন পলিগেমি হয়, 4টা বিয়ে করে মুসলিমরা, কেন নিকা মাসিয়ার হয়, কেন নিকা মুত্তা হয়, কেন আজান আরবি ভাষাতে দিয়া যায়, কেন মসজিদ ভিতরে আমাদেরকে যেতে দেয় না, মেয়েদেরকে যেতে দেয় না। কি আমরা কি আল্লাহর চোখে ভালো নয়? শুধু মুসলমান পুরুষরাই আল্লাহর চোখে ভালো কেন? ছোটবেলা থেকে এই কথাটা শুনলাম আমরা, মসজিদ মানে আল্লাহর ঘর, তাহলে আল্লাহর ঘরে আমরা কেন যেতে পারবো না? এই চিন্তাটা তো মানে ছোটবেলা থেকে ছিল। তারপরে যখন বড় হয়েছি, মা বাবা বললো আইপিএস বানতে দেব না, আইএএস বানতে দেব না, মেয়েরা এইসব হয় না, মেয়েরা প্রফেসর হয়ে যায়, মেয়েরা টিচার হয়ে যায়, মেয়েরা উকিল হয়ে যায়, মেয়েরা ডাক্তার হয়ে যায়। তাহলে সব থেকে আসান কি লাগলো? ঠিক আছে, ওকালতি করব। যখন ওকালতি স্টার্ট করলাম, তারপর ভাবলাম কি ওকালতিও মানে ওকালত করারও আসান ছিল না যদি আপনি ভালো ওকালত করছেন। তো এইসব মামলাটা নিয়ে যখন আওয়াজটা তুললাম, একটা অ্যাক্সিডেন্টাল পলিটিক্যাল ফিগার হয়ে গেল। এখনো আমার মা বাবা বলে যে পলিটিক্সটা ছাড়ার উচিত, তুমি যা আইনের কাজ করো সেটাই ভালো। কিন্তু আমার মনে হচ্ছে যে মুসলমান মেয়েরা যদি আগে আসবে আমাকে দেখে, তাহলে ভালোই, এটা তো ভালোই কথা। না, আমি কি করেছি যা ইন্সপিরেশন, কিন্তু আরো যা মুসলমান মহিলারা আছে যারা ভিক্টিমাইজড আছে বাড়ির ভিতরে, যারা পড়তে পারে না, যারা এডুকেশন নিতে পারছে না, যারা একটা কালো বোরখা ভিতরে প্যাক আছে, যার জীবন কিছুই নেই, যারা জানেই না কি দুনিয়া কি আছে, ব্রহ্মাণ্ড কি আছে, সৃষ্টি কি আছে, যারা জানেই না কে ডেভেলপমেন্ট কি আছে, ইমপ্রুভমেন্ট কি আছে, অ্যাকোয়ান্টেন্স কি আছে, সোশ্যাল গ্যাদারিং কি হচ্ছে, তারা জানেই না কে এই সরকার কি কাজ করছে, যা আগামী সরকার ছিল তারা কি কাজ করেছে, তারা জানেই না কি নিজের জন্যে আইনি অধিকার কি করে চিৎকার করে নিতে হয়। তাই আমি ভাবলাম কি ঠিক আছে, যদি অ্যাক্সিডেন্টাল নেতা হয়ে গেছি, তাহলে আমাদের কমিউনিটি, যা মুসলমান কমিউনিটি আছে, যা 22 কোটি থেকে বেশি যা মুসলমান আছে, তার মধ্যে 9 কোটি 10 কোটি তো মেয়েরা আছে, মহিলারা আছে 9 কোটি 10 কোটি, একটা লামসাম বলছি। ওদের জন্য যদি আমি আওয়াজ হতে পারি, তাহলে এর থেকে তো ভালো কিছু কথাই নেই। একদিকে রাজনীতিতে সময় দিতে গিয়ে ছেলেকে সময় দিতে পারছেন না,
আমরা আগের একটা ভিডিওতে দেখেছি, আর অন্যদিকে সমাজ থেকেও হেট পাচ্ছেন। তো কখনো কি নিজেকে দুর্বল মনে হয় না এর জন্য, যে ছেলেকে সময় দিতে পারছি না, না ঘরকা না ঘাটকা এরকম? না না, আমি ঘরেরও আছি, ঘাটেরও আছি। কেউ আমার থেকে কেড়ে নিয়ে যেতে পারে না। আমার ছেলে আমার পাশেই আছে, কিন্তু মায়ের বুকে একটা একটা ইমোশনাল ফিলিং তো থাকে, যা আমি 24 ঘন্টার মধ্যে আমি 8 ঘন্টা 10 ঘন্টা দেওয়ার উচিত ছিল, সেটা আমি দিতে পারলাম না। কিন্তু সমাজের কাজ যা আমি করেছি, সেটা আমার ছেলেও আজকে প্রাউড ফিল করছে কি আমার মা দেশের সব থেকে উঁচু আদালতে, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে ইনস্ট্যান্ট ট্রিপল তালাক ব্যান করে দিল। তারপর 2019-এ আমি পলিগেমি হালালা ব্যান করার জন্য পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করলাম। তারপর ক্যালকাটা হাইকোর্টে আমি 2024-এ একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করলাম যে মুসলমান মেয়েরা যতক্ষণ হায়ার সেকেন্ডারি না পাস করে ততক্ষণ ওদের নিকাহ কেউ করাতে পারে না, ইমাম মৌলানাও করাতে পারে না। ছেলে এখন তো বড় হয়ে গেছে, 16 বছর, কিন্তু যখন অনেক ছোট ছিল তখন একটা ইমোশনাল আমার একটা ব্যাকড্রপ আছে কি ওই যখন ছোটবেলা যা ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল সময় ছিল তখন আমি ওকে সময় দিতে পারলাম না। তাহলে আমি মানে ইন ব্রিফ আমি বলতে পারবো, ঘরেও আমার পাশে আর ঘাটটাও আমার পাশে, কেউ কেড়ে নিতে যেতে পারে না। ফ্যামিলি সাপোর্ট করে? ফ্যামিলি তো প্রচুর সাপোর্টিভ, প্রচুর। আপনি ভাবুন, প্রত্যেক বছর আমি 100 দিন 100 বার না 150 বার আমি ট্রাভেল করি। তাহলে আমার বাড়ি কে সামলায়? আমার ছেলেকে কে সামলিয়ে আজকে ক্লাস 12-এ ও চলে গেল? কে করলো? ফ্যামিলি সাপোর্ট ছিল তখনই তো হয়েছে, না হলে কি করে হতো? আপনি আমার কলকাতা বাড়িতে ঢুকবেন, একদম সেট সব কিছু। আপনি আমার দিল্লি বাড়িতে ঢুকবেন, সব কিছু সেট। আপনি আমার বম্বে বাড়িতে ঢুকবেন, সব কিছু পরিষ্কার সেট। তাহলে কে সামলাচ্ছে? বাড়িওয়ালা তোই সামলাচ্ছে, যা বাড়িতে থাকে, মা বাবা বোন ছেলে, এটাই তো করছে। আর আমার ভাগ্য এত ভালো, আমার স্টাফও সব লয়াল, এত ভালো ভাগ্য। আমি থাকবো না থাকবো, আমার স্টাফ যা ভাবে চেম্বার সামলায়, যা ভাবে ঘর সামলায়, আমি ভাবছি কি এরাও আমার পরিবার হয়ে গেছে। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার এলো, আপনার কি মনে হয় যে প্রথম কোন 3টি কাজ করা উচিত, প্রায়োরিটি হয়েছে? আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদা যা কাজ করছেন সেটা এপিটোম, কোয়েন্টিসেন্সিয়াল। আমরা যা ড্রিম দেখেছিলাম যোগী আদিত্যনাথ জি মতন একটা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পাবে কি পাবে না কখনো, আমরা কি বুড়ো হয়ে যাব, মরে যাব, আর আমরা এই দিন দেখতেই পারবো নাকি? কিন্তু যখন শুভেন্দু অধিকারী দাদা যখন শপথ নিলেন, তারপর আমরা ভেবে গেলাম যে 2.0 যোগী আদিত্যনাথজি চলে এসেছেন। একের পর এক তো কারখানা ওপেন হচ্ছে, ইনভেস্টমেন্ট আসছে। এবার ভাবুন আপনি, ইনভেস্টমেন্ট আসছে, ক্যাপিটাল এখানে আসছে, ফরেনার যা আছে, ওয়েস্ট কান্ট্রিজ যা আছে, মুসলিম কান্ট্রিজ যা আছে, তারা এখানে ইনভেস্ট করার জন্য মানে এত ওরা প্রেজেন্টেশন পাঠাচ্ছে। আমি এখন গিয়েছিলাম আবুধাবি, ওখানে আমাকে তিনজন চারজন বড় বড় বিজনেসম্যান কে নাজিয়া প্লিজ ট্রাই টু ফিক্স দ্য মিটিং উইথ শুভেন্দু অধিকারী দাদা, উই ওয়ান্ট টু ইনভেস্ট দেয়ার। আমি বলছি আপনার গালফ কান্ট্রিজ কথা বলছি আমি। এবার ভাবুন আপনি, তারপরে যা ভাবে মাদ্রাসা এডটা 2500 কোটি টাকা আপনি ইমাম ভাত্তা দিয়েছিলেন মমতা। আমি তো ওকে সম্মান দেওয়ার উচিত নেই? আপনি সরকারের খাজানা থেকে আপনি 2500 কোটি টাকা আপনি ইমাম ভাত্তা দিচ্ছেন কেন? সরকারের কাজ কখনো হয় না মোল্লা মৌলভি বানানো। আপনি যদি নিজের ছেলেকে না ছোট ভাইকে যদি পুরোহিত বানাবেন, তাহলে আপনি সরকারকে বলবেন কি আমার ভাইকে পুরোহিত বানিয়ে দাও, আমার ছেলেকে আপনি পুরোহিত বানিয়ে দাও, পণ্ডিত বানিয়ে দাও। আমার ছেলে আছে, আমার ছেলের জন্য আমি শুভেন্দু দাদা পাশে চলে যাব আর আমি বলবো একে মোল্লা বানিয়ে দাও? কেন বানাবে? যদি আমি বলবো আমার ছেলে সায়েন্টিস্ট বানবে, দেশের কাজ করবে, যদি একটু দেখবেন স্কলারশিপ জন্য, তাহলে চিন্তা ভাবনা উনিও করতে পারেন কি দেশের জন্য কাজ করবে। পুরোহিত আর মোল্লা বানানো সরকারের কাজ নয়, সেটা উনি করলেন, খুব ভালো করলেন, খুব ভালো কাজ। 2019 থেকে আমি কলকাতা মাননীয় আদালত হাইকোর্টে আমি অনেকবার রেড পিটিশন করেছিলাম, এই রেড রোডে ঈদের নামাজ কেন হয়, কেন হবে? এত মসজিদ, এত মাদ্রাসা, এত ইমামবাড়া, এত কারবালা, এত খানকা, আপনি ওখানে ঢুকে কেন নামাজ পড়ছেন না? আর আপনার বাড়ি থেকে
রোড কখনো পাক মুকদ্দাস হতে পারে কি? রোডের উপরে আপনি কেন নামাজ পড়বেন? এমনি তো এই মুসলমানরা বলে আমি খুব পবিত্র থাকি, পাকি আর সাফাই আধা ইমান হতা হ্যায়। আপনারা বলেন কি আমাদের ওযু যা হয় সেটা খুব পাক পানি জল দিয়ে হয়, তাহলে আবার চলে আসছেন, আবার আপনি আপনারা মুসাল্লার জানামাজ রোডের ধারে আপনি বিছিয়ে নিচ্ছেন আর নামাজ পড়ছেন 2 ঘন্টা, রোডটা জাম। অন্য যা ধর্মের লোক আছে তারা দাঁড়িয়ে দেখছে যে যখন রোডটা খুলবে তাহলে আমরা যাব। কেন? এবার আপনি ভাবুন 107 বছর পর আমরা দেখলাম রেড রোড সবাই ব্যবহার করতে পারে, সবাই ওখানে যেতে পারে। নামাজে পড়ুন আপনি, ব্রিগেডে তো এত ভালো মানে ব্যবস্থা করে দিয়ে দিল এই সরকার। যা ভাবে শুভেন্দু অধিকারী দাদা কাজ করছেন, আমি ভাবছি আগামী 2 বছর পর আমরা বাঙ্গালকে অন্য চোখে দেখব। বাঙ্গালের আমরা গালফ কান্ট্রি ইনভেস্টমেন্ট দেখব, ওয়েস্ট কান্ট্রি ইনভেস্টমেন্ট দেখো, ইসরায়েলে ইনভেস্টমেন্টটা দেখব, তাহলে বাঙ্গালটা চেঞ্জ হবে। আর ওই দেখানোর জন্যে না এই সাদা ব্লু করে দিলাম আর চেঞ্জ হয়ে গেছে না, ভিতর থেকে কাজ হচ্ছে। আর ভিতর থেকে কাজ হয়ে 2 বছর পরে আপনি দেখবেন। আর 2.5 মাসের তো সরকার, 2.5 মাসের সরকার, আর 2.5 মাসের যত কনক্লেভ, যত কনফারেন্স, যত ইনভেস্টমেন্ট জন্যে বৈঠক, যত নিউ ল অ্যান্ড অর্ডার, যত কনস্টিটিউশনাল ইমপ্লিমেন্ট হয়ে গেছে সেটা দুর্দান্ত। এবার আপনি ভাবুন কি আমাদের পশ্চিমবঙ্গতে বিএনএস আর বিএনএসএস যা নতুন আমাদের আইন ছিল সেটা শুভেন্দু দাদা আসার পর ইমপ্লিমেন্ট হলো। ভারতের ন্যায় সংহিতা। হ্যাঁ, কেন? মমতা কি কোন মানে এমন কোনটা চূড়ানো খেত যা ওর বুদ্ধি আসতো না যে আপনি আইপিসি সিআরপিসি যা শেষ হয়ে গেছে সেটা আপনি চালাচ্ছেন কেন? এটা কি বাংলাদেশ? এটাও তো পশ্চিমবঙ্গ, তো আমাদের বাংলাদেশের তো কোনো অংশ নেই, ভারতের অংশ আছে। তাহলে আপনি কেন আইপিসি সিআরপিসি চলেন? সেটা তো শেষ হয়ে গেছে। এবার উনি আসলেন শুভেন্দু দাদা, তারপরে এবার বিএনএস আর বিএনএসএস হলো। গতকাল স্টিল ফ্যাক্টরির উদ্বোধনে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কেউ যদি ফ্যাক্টরির গায়ে তালা লাগাতে চায় তাহলে আইনত দেখা হবে। এছাড়া বামফ্রন্ট আমলে দেখা গেছে, প্লাস তৃণমূল সরকার আমলে দেখা গেছে একের পর এক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তো গত 1 মাসের মধ্যে 7 থেকে 8টা ফ্যাক্টরি খুলে গেছে এবং এখন অবধি ধারণা করা হচ্ছে প্রায় 11,000 এমপ্লয়মেন্ট হয়েছে। তো এই ব্যাপারে কি বলবে? দেখুন, ভারতীয় জনতা পার্টি যা জায়গা রাজ্য সরকার বানায় ওই জায়গা এমপ্লয়মেন্টের জন্য সব থেকে আগে চেষ্টা করে, সংবিধান ইমপ্লিমেন্ট করে রাজ্যটা চালানোর জন্য ওরা ভারতীয় জনতা পার্টি চেষ্টা করে, আইনকে সব থেকে প্রথম রাখে। এবার আপনি ভাবুন আনকাউন্টেবল ফ্যাক্টরি মিল সব কিছু বন্ধ হয়েছিল, ঠিক আছে, আর আনকাউন্টেবল মাদ্রাসা উদ্বোধন হয়েছিল। এখন আমি পড়লাম কলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনি বুঝলেন? না, আমি বুঝতে পারিনি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি বুঝলেন? তাহলে আনকাউন্টেবল মাদ্রাসা কেন খুললো? আপনি তো বুঝলেন না। আপনি তো বাঙালি, আমি তো বাঙালি নয়, আপনি তো বাঙালি। তাহলে আপনি বলুন তো, আমি যা মাদ্রাসা ভিতরে যা পড়াতো আর মাদ্রাসা যা আনকাউন্টেবল উদ্বোধন হলো, আপনি তো মাদ্রাসা এডুকেশন হতো সেটা তো আপনি বুঝলেন না। তাহলে হতো কেন? এখন ফ্যাক্টরি উদ্বোধন হচ্ছে, এখন মিল উদ্বোধন হচ্ছে, সেটা তো আপনিও বুঝবেন আমিও বুঝবো। যারা এমপ্লয়মেন্ট পাচ্ছে তাদের বাড়িতে তো রুটি হবে, তাদের পাশে তো চাকরি আছে। কিন্তু মৌলভি মৌলানা হয় কি করে? গুস্তাকে নবী কি এক হি সাজা সরতন সে জুদা। ওই পাথরবাজি যা আমরা পাক সার্কাস 7 পয়েন্টে দেখলাম। কেন বেআইনি মাকানটা কেন শুভেন্দু সরকার ভাঙছে? আরে বাবা, বেআইনি মাকান যদি না ভাঙবে তাহলে প্রত্যেক রাজ্য সরকার ভিতরে একটা কোয়াসি গভর্নমেন্ট থাকে, তাকে কর্পোরেশন নগর নিগম বলা যায়। পশ্চিমবঙ্গতে কর্পোরেশন বলা যায় আর দিল্লিতে উত্তরপ্রদেশে নগর নিগম বলা যায়। এখানে কাউন্সিলর বলা যায়, দিল্লি উত্তরপ্রদেশ মহারাষ্ট্রতে নগর পার্ষদ বলা যায়, ঠিক আছে। কোয়াসি গভর্নমেন্ট যা কর্পোরেশন থাকে তার যা আইন থাকে, তার যা রুল থাকে, তার যা সেকশন আর অ্যাক্ট থাকে, তারা কি অ্যালাউ করছে কি আপনি বেআইনি মাকান বানাতে পারেন? তাহলে বেআইনি মাকান আজকে যদি ভাঙছে তাহলে কান্নাকাটি করে তো কিছু লাভ নেই।
এই রাজ্য সরকারকে গালাগাল করে তো কোনো লাভ নেই। আপনি বেআইনি মাকানটা কিনলেন কেন? তাহলে যা হচ্ছে এটা আগে হবার উচিত ছিল। যা পশ্চিমবঙ্গ এত পিছনে চলে গেল তাকে আগিয়ে নিয়ে আসার জন্য শুভেন্দু দাদা থেকে ভালো মুখ্যমন্ত্রী বাঙালিরা পেত না কখনো। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর মুসলিমদের কি বিপদ বাড়লো, আপনার কি মনে হয়? এখন আমি আপনাকে একটা খুল পাড়িয়ে ন্যারেটিভ হচ্ছিল ভোটের আগে, সেই বিষয়ে বলছি। এখন আমি আপনাকে একটা আয়াত, তাকে নামাজের খুল বলা যায়, পড়ে শোনালাম। खुलिया अय्युहल काफिरून, ए इस्लाम के मानने वालों कह दो काफिरों से, ए इस्लाम के मानने वालों कह दो काफिरों से। আপনি হিন্দু তো? হ্যাঁ। মুসলমানের চোখে আপনি কাফির কেন? আপনি শুদ্ধ আল্লাহকে মানছেন না, শুদ্ধ পেগম্বর মোহাম্মদকে মানছেন না। আপনি ইজ্জত দিচ্ছেন আল্লাহ সুবহানকেও ইজ্জত দিচ্ছেন, আপনি পেগম্বর মোহাম্মদকেও ইজ্জত দিচ্ছেন, কিন্তু আপনার বুকে, আপনার হৃদয়তে, আপনার মাথায়, আপনি মাথাটা যখন ঝুঁকাবেন তখন আপনি রাম ভগবানের আগেও ঝুঁকিয়ে দেবেন, তাহলে আপনি কাফির হয়ে গেছেন। এই কথাটা যদি আমরা ডিকোড করছি তাহলে মুসলমান কেন ভাবছে কে ওদের সঙ্গে খারাপ হচ্ছে? তোমরা এই মুসলমান কমিউনিটি যদি গরু গোশ কাটার পর আর গরু গোশ খাবার পর যদি ভাববে কি আমি তখনই মুসলমান হব, না হলে মুসলমান হবো না, তার মানে এরাও গোস্তাকে রসুল মুসলমানরা। কেন বলছি? অনেক হাদিসে লেখা আছে আর আল কোরআনে লেখা আছে কি पैगंबर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम নিজের প্রিচ, নিজের তবলিগে বলেছেন কে গায়ে দুধ যা আছে শফা আছে, গায়ে ঘি যা আছে, মাখন যা আছে সেটা শফা আছে, যারা গায়ে গোশ খায় তার বিমারি বাড়ায়। তার মানে হয়ে গেছে কি আপনি কোরআন মানছেন না। এটা যা ন্যারেটিভ, এই ন্যারেশন যা মুসলমানরা স্প্রেড করছে কি ভারতীয় জনতা পার্টি এসে গেছে, এবার আমরা মাছ খেতে পারবো না, এবার আমরা মুরগি খেতে পারবো না, এবার আমরা খাসি খেতে পারবো না, না না না, কেউ বারণ করতে পারে না। আজকে 2.5 মাস থেকে আমি লখনৌতে ছিলাম, কেন ওখানে বিধানসভা আছে। লখনৌতে মাছও আপনি পেয়ে যাবেন, আপনি সব পেয়ে যাবেন, কিন্তু গরু গোশত পেতে পারবেন না। কেন? এই ভারতের ভিতরে 100 কোটি মেজরিটি হিন্দুদের আছে, আর হিন্দুরা গৌ মাতা বলে পুজো করে। আর 79 ইয়ার আজাদিতে হলো, ফ্রিডম আমাদের হলো, 79 ইয়ারে কোনো সরকার এটা ঘোষণা করেনি যে পেগম্বর মোহাম্মদ পেগম্বর আছেন তাহলে সবাইকে ইজ্জত দিতে হবে। তার জন্য আজকে মৌলানা শফিক বড়ি মসজিদ, যা আপনার কলকাতায় বড়ি মসজিদ আছে, উনি কেন বললেন कि আপনি গায়েকে গৌমাতা আপনি ঘোষণা করে দিন? কেন ভাই? রাম ভগবান আছে ঘোষণা করতে হবে, শিব ভগবান আছে সেটা ঘোষণা করতে হবে, গণেশ ভগবান আছে সেটা ঘোষণা করতে হবে। কেন পেগম্বর মোহাম্মদকে ইজ্জত দিতে হবে সেটা তো কোনো সরকার ঘোষণা করেনি। তাহলে গৌমাতাকে পুজো করে 100 কোটি হিন্দুরা, সেটা ঘোষণার কি দরকার? মুসলমান যা শয়তানি বুদ্ধি আছে, এই মৌলভী মোল্লারা সব থেকে বেশি, তারা একটা ন্যারেশন স্প্রেড করে, একটা ন্যারেটিভ স্প্রেড করে, ভাজপা চলে এসেছে এবার মুসলমানরা শ্বাস নিতে পারবে না। কেন? সবাই মরে গেছে কি? এখানে যত মুসলমান ছিল সব তো জিন্দা, কেউ তো মরলো না। অনেকেই বলে আপনি মুসলিম বিদ্বেষী, এই বিষয়ে আপনার নিজস্ব মতামত কি? আমি ভাবছি আমি মুসলমানদেরকে অনেক প্রেম করি, আমি মুসলমানদেরকে অনেক ভালোবাসি। মুসলমান মেয়েদের সঙ্গে ভালোবাসারই ছিল, তার জন্যই তো আমি ইনস্ট্যান্ট ট্রিপল তালাকটা ব্যান করলাম। না হলে একটা শ্বাসে তালাক তালাক তালাক, এবার চলে যাও রোডের উপরে বাচ্চাদেরকে নিয়ে। কোথাও না কোথাও মুসলমান মেয়েরা, মুসলমান মহিলারা একটা রিলিফ তো পেলো। দুটো বউ বাড়িতে আছে, আরো দুটো নিয়ে চলে আসছে, কেন? আমাদেরকে ইসলাম বলেছে। এবার ওর ইমোশনটা আপনারা চিন্তা ভাবনা করুন কি দুটো আগেই বউ ছিল আমার স্বামীর, আরো দুটো বউ নিয়ে চলে এসেছে আমার স্বামীর। তাহলে আমি পলিগেমি হালালা যদি ব্যান করার জন্য ফাইল করলাম সুপ্রিম কোর্টে, ভালোবাসার জন্যই তো ফাইল করলাম। আমি বলছি মুসলমান মহিলারা শিক্ষিত হওয়ার উচিত, সেটা ভালোর জন্যই তো বলছি। যা মৌলভী মোল্লা ফেক অ্যান্ড ফ্যাব্রিকেট ন্যারেটিভ স্প্রেড করে, তাকে কন্ট্রোল করার জন্য যদি আমি বলছি, সেটা ভালোই বলছি, আমি তো খারাপ বলছি না। যারা পাকিস্তানি মানসিকতা রাখে তারা আমাকে খারাপ বলতে পারে, কিন্তু যারা সাংবিধানিক মানসিকতা রাখবে ওই মুসলমান কখনো আমাকে খারাপ বলতে পারবে না।